আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণে ভোটের প্রস্তুতি জানাবেন ডক্টর ইউনূস। রাজনীতিবিদদের নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরে রাজনৈতিক অনৈক্যের অবসান হবে আশা বিশ্লেষকদের। গুরুত্ব পাবে টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি বিশ্ব নেতাদের। যুদ্ধ থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং প্রাইভেট মেডিকেলগুলোকে সরকার সহযোগিতা করলে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটতে পারে দাবি সংগঠনের সভাপতি। ভর্তি প্রক্রিয়া অটোমেশন বাতিলের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের বাইরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এদিকে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘ অধিবেশনের ভাষণে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানাবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। 2026-এর শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ। এ সময়টিতে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হ্রাস কিংবা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর মতো ঝুঁকিতে না পড়ে, সে ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকনজো ইয়োলার সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ডব্লিউটিওর সর্বাত্মক সহযোগিতা চান। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষা নীতি বিশ্বায়নের গতি ধীর হওয়া এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও সংস্কার নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন চান ডক্টর নগজি। এদিকে ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সরকার পতনের পর বাংলাদেশে 14 মাসের অভিজ্ঞতা, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরবেন। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। জাতিসংঘে প্রধান উপদেষ্টার কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের অগ্রযাত্রার পথকে আরো দৃঢ় করবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। নিউ ইয়র্কে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো নেতারা থাকায় দেশের চলমান রাজনৈতিক অনৈক্যের অবসান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে অনেক কিছুরই সমাধান আসতে পারে এই সফরে। এবারের অধিবেশনে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা সমস্যা গুরুত্ব পেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও। তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যে নিয়ে গেছেন, এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফর্মাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধারণা, এবং সেটিতে আবার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। বিশ্বকে দেখানো যে
সে একা না এখানে, এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটাও হয়তো বোঝানোর অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে। ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো অ্যাসেস করা যেতে পারে। এবারের বিশ্বসভায় মূল আলোচ্য বিষয় হতে পারে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। তবে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই সমাবেশে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো স্থান পাবে এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অধিবেশনে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমরা একটা গণতন্ত্রের টেকসইভাবে উত্তরণ চাই, সেই কথাটা তিনি বলবেন ওখানে। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিচ্ছে, সেটা যাতে তারা অব্যাহত রাখে সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি। রোহিঙ্গা নিয়ে তো একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে। অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। সেসব বিষয়গুলো আমার ধারণা তুলে আনা হবে। মানবাধিকার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে, এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন। সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন। ইউক্রেনের মতন যুদ্ধ হচ্ছে, গাজাতে জেনোসাইড হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পারছে না, সেখানে আমাদের সমস্যা তো কোনো তাদের সামনে বড় ইম্প্যাক্ট ফেলবে। যেহেতু বড় একটা আয়োজন, অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, গাজায় ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতা বন্ধের জোরালো দাবি উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ইসরায়েলের মিত্র খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ভাষণে যুদ্ধ বন্ধের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যর্থতার জন্য জাতিসংঘকে তুলোধুনো করেন তিনি। গাজায় গণহত্যা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল আলাদা রাষ্ট্র সমাধানের তাগিদ দেন বিশ্ব নেতারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইয়াসির আরাফাত ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের ৪টি দেশও চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হোক। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের অকুণ্ঠ মানুষের সমর্থনের পরও গাজা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে সম্প্রতি আরও ৬টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় গাজায় দ্রুত সংঘাত থামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে তার দীর্ঘ ভাষণে গাজায় সংঘাত বন্ধের আহ্বান, মার্কিন শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেন। দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের এটি থামাতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতার অভিযোগ তুলে এর কড়া সমালোচনা করেন তিনি। সংস্থাটির নানা কর্মকাণ্ড নিয়ে উপহাস করেন মার্কিন এই ধনকুবের। জাতিসংঘের কাছ থেকে আমি দুটি জিনিস পেয়েছি, একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। শুধু কড়া ভাষায় চিঠি লিখে ও ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। অধিবেশনে তুরস্ক, জর্ডান, ফ্রান্স সহ বিশ্ব নেতারা জোরালো দাবি জানান গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের। ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্র ভিত্তিক সমাধান চান তারা। এ সময় গাজার ক্ষুধার্ত মানুষের ছবি তুলে ধরে দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে না। শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি? আমরা একত্র হয়েছি কারণ সময় এসেছে ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করা আমাদের দায়িত্ব। অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। শান্তির একমাত্র সমাধান ইব্রাহিমের বংশধর আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন।
এর আগে মূল পর্বের অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব। গাজাসহ বৈশ্বিক সংঘাত ও হানাহানি বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৮০ বছর আগে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্ব নেতারা বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনের শাসন ও সংঘাতের পরিবর্তে শান্তি চেয়েছিলেন। আবারও সবাই এক হওয়ার সময় এসেছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। একটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, কোনো পুরস্কার নয়। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন সমর্থক শত শত মানুষ। জাতিসংঘ অধিবেশন থেকেই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী একটি পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। প্রাইভেট মেডিকেলগুলোকে সরকার সহযোগিতা করলে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটবে বলে আশা করছেন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। অহেতুক নিয়ম কানুনের বেড়াজালে না আটকে মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় অকার্যকর অটোমেশন পদ্ধতি দ্রুত বাতিলের তাগিদ দেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশের ৬৭টি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করছে দেশি বিদেশি শিক্ষার্থীরা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশে এসে পড়াশোনা করছে। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারায় দিন দিন বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর সুনাম বাড়ছে বহির্বিশ্বে। তবে গেল ৩ বছর ধরে অটোমেশন প্রক্রিয়ায় মেডিকেল কলেজে ভর্তি চালু হওয়ার পর থেকেই এই খাতে ধস নেমে আসে। নানা জটিলতায় প্রতি বছর খালি থাকছে মেডিকেলের আসন। এতে শিক্ষা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। এই সংকট মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। সরকারের সাথে বেসরকারি মেডিকেল কলেজের সাথে একটা বোঝাবুঝির গ্যাপ আছে। সিট খালি মানে খারাপ মেডিকেল কলেজ। আচ্ছা, তুমি আসন ছেড়ে দাও, স্টুডেন্টরা বলবে যে কোন মেডিকেল কলেজ খারাপ না ভালো। একটা মেডিকেল কলেজে ফোর্স করে আমি সে টাকা দিয়ে ভর্তি হবে, তাকে তুমি তো ফোর্স করার রাইট নেই। যত নিয়ন্ত্রণ আমাদের পরে, এতে হবে কি এই বেসরকারি মেডিকেল কলেজ ব্যবস্থাগুলো ভেঙে যাবে। তাতে যে আমরা যারা চিন্তা করতেছি যে আমরা একটা যদি আমাদেরকে সুযোগ দেয় এদেশে বিপ্লব ঘটবে, ইন্ডিয়ার পেশেন্ট যাবে না, থাইল্যান্ডের পেশেন্ট যাবে না। এটা লাভ সরকারের না, এগুলো নিয়ন্ত্রণ করা লাভ। প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মহিউদ্দিন আরও জানান, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরিদ্র ও মেধাবীদের জন্য সংরক্ষিত ৫% আসন নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। ইন্ডিয়ায় প্রথম স্টুডেন্ট তাদের মিনিমাম 100 করে একটা মেডিকেল কলেজে সিট দেয়, আর আমাদের যখন জন্ম নেয় একটা মেডিকেল কলেজ 50টা সিট দেয়। বিক্ষেপ ফকিরের বিক্ষেপ। দরিদ্র পড়ানোর জন্যই তো সরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেখানে তো আমরাও ট্যাক্স দিই, আমার সবার ট্যাক্স টাকা। তো বেসরকারি মেডিকেল কলেজে কেন দরিদ্র পড়বে? তাহলে তো যে সমস্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানেও তো তাহলে দরিদ্রদের পড়ার সুযোগ দিতে হবে। সরকার কার্যকরী সিদ্ধান্ত নিলে প্রাইভেট মেডিকেল খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান তিনি। আমাদের ম্যান পাওয়ার বসে আছে, সেটা কাজে লাগানো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। খাগড়াছড়ির সদর উপজেলার পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তার দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতিতেও বাংলাদেশ রোল মডেল। উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর করতে সরকারের পক্ষ থেকে ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই পূজার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে প্রশাসন। দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে আয়োজন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা চান ধর্ম উপদেষ্টা। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 124 জন। এছাড়া নিখোঁজ প্রায় অর্ধশত। স্থানীয় প্রশাসন জানায়, মঙ্গলবার হুয়ালিয়ানের উপকূলে আছড়ে পড়ে রাগাসা। এতে সেখানেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড দেশটি। অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট পুরোপুরি বন্ধ। অনেক এলাকার রাস্তাঘাট ডুবে গেছে।
গেছে। আটকে পড়াদের উদ্ধারে জরুরি বাহিনী তৎপরতা চলছে, তবে তাদের আশঙ্কা রাগাসার আঘাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে রাগাসার প্রভাবে তাইওয়ানের পাশাপাশি হংকংয়ের উপর দিয়ে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। সোমবার থেকেই হংকংয়ে জারি করা হয়েছিল সর্বোচ্চ জরুরি অবস্থা। ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, আইজিসিসি ও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হয়ে গেল জাতীয় আয়ুর্বেদ দিবস। এবছরের প্রতিপাদ্য ছিল মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ। আয়োজনটিতে কেবলমাত্র ব্যক্তির কল্যাণেই নয়, পরিবেশগত ভারসাম্য ও স্থায়িত্বেও আয়ুর্বেদের অবদানের উপর গুরুত্বারোপ করেন আলোচকরা। এই আয়োজনের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে, এমনটাই মনে করেন বক্তারা। অনুষ্ঠানে আইজিসিসির পরিচালক অ্যান ম্যারি জর্জ, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার শারিক হাসান খান, যোগব্যায়াম প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখা উপস্থিত ছিলেন। এখন খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে রাতে বাংলাদেশের ভারত পরীক্ষা। সুপার 4-এ দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজ জিতলে ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা। শক্তিমত্তায় ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে জয় যায় লাল সবুজের দল। দুবাইয়ে রাত 8:30টায় শুরু হবে খেলাটি। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশ ও ভারত জয় দিয়ে এশিয়া কাপের সুপার 4 পর্ব শুরু করেছিল। দুবাইয়ে এবার সেই দুদলই মুখোমুখি। এই ম্যাচে ভারত ফেভারিট হিসেবে খেলতে নামবে। তাদেরকে হারাতে হলে রীতিমতো অসাধ্যই সাধন করতে হবে বাংলাদেশকে। তবে কঠিন হলেও সেই সামর্থ্য আছে টাইগারদের। হেড কোচ ফিল সিমন্সের তেমনই বিশ্বাস। মাঠে পাওয়া সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে, তাহলে ভারতকে হারানোর সম্ভাবনা তৈরি হবে। শুধু ভারতের বিপক্ষে জয় নয়, আমরা এশিয়া কাপের শিরোপা জিততে এসেছি। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। টানা জয় নিয়ে সূর্যকুমার যাদবের দল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তবে অপেক্ষাকৃত কম শক্তির বাংলাদেশকেও সমীহ করছে ভারত। সহকারী কোচ টেন্ডুস্কার তেমনটাই বললেন। সব প্রতিপক্ষকেই আমরা সম্মান করি, আমরা বাংলাদেশকেও সম্মান করি। তারা নতুন ধাঁচের টি-20 সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। আমরা চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। এই ম্যাচে বাংলাদেশ বোলারদের উপরই ভরসা করছে, কারণ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ঠেকাতে না পারলে ব্যাটারদের জন্য ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরো একবার। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণে ভোটের প্রস্তুতি জানাবেন ডক্টর ইউনূস। রাজনীতিবিদদের নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্র সফরে রাজনৈতিক অনৈক্যের অবসান হবে আশা বিশ্লেষকদের। গুরুত্ব পাবে টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি বিশ্ব নেতাদের। যুদ্ধ থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং প্রাইভেট মেডিকেলগুলোকে সরকার সহযোগিতা করলে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটতে পারে দাবি সংগঠনের সভাপতি। ভর্তি প্রক্রিয়া অটোমেশন বাতিলের দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।